প্রিয় দর্শক, সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা বাংলাভিউ স্টুডিও আমরা আরেকজন নতুন কণ্ঠশিল্পী আনিয়া উপস্থিত করছি। তো আপনারা দেখলে অবশ্যই খুশি হইবা। আর আমরা চাইমু তার কাছ থেকে মাঝে মাঝে কিছু গানও শোনার লাগি, আর তার কাছ থেকে তান সম্পর্কে জানমু। হয়তো আমরা চিনি, আজকে আর একটু বালা করি চিনমু আর কি। তো আপকা তার লগে আমরা পরিচিত হই। তাইন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত ব্যান্ড টাফ বয়েজর একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াদুদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়াদুদ ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন ভালো। তো আজকে আপনি আমরা স্টুডিওতে আইসেন এবং আমার ইয়া কেন আমার গফসফ অনুষ্ঠানও আমার সময় দিরা, এটার লাগে আমি আপনার কাছে ধন্যবাদ জানিয়ে আপনারে, এবং আমার বাংলাভিউর স্টুডিওর পক্ষ থেকেও আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে আপনি এখানে আইসেন, আপনি নতুন আইসেন, মানে প্রথম আইসেন, আপনার অনুভূতিটা যদি একটু হইতা। আসলে অনুভূতিটা আমার খুব ভালো লাগে আসলে, যে আপনারা আমারে ইনভাইট করছেন বা আইয়া আমার খুব ভালো লাগে। এরকম অনুষ্ঠানও আমি আসলে এর আগে করছি না, তাও আবার সিলেটি ভাষার অনুষ্ঠান। জি, আমরা লাইভ টাইপ করছি, মানে গানও লাইভ করছি বিভিন্ন ধরনের বাট এমনি তো আর লাইভ আমরা প্রোগ্রাম করি শেষ সময়, বাট এরকম অনুষ্ঠান হয়েছি না, খুব ভালো লাগে। আমরা আসলে ধন্যবাদ, আপনারও ধন্যবাদ আমার এই কেন সময় দেওয়ার লাগে, আপনার মূল্যবান সময় নষ্ট করিয়া। তো আমরা যদি আপনার কাছ থেকে একটা গান দিয়া আমরা অনুষ্ঠানটা শুরু করতাম আর কি। আসলে গান গাওয়ার এখনো প্রিপারেশন নাই, এরপরেও একটা গান আমি সামান্য একটু, অবশ্যই 2-4 লাইন দিয়ে শুরু করি। একদিন আমি হেঁটে চলছি পথে, হঠাৎ তো চোখে থমকে দেখি চারিদিকে এটা অনেক পুরনো একটা ব্যান্ডের গান হয়েছিল, ভালো লাগলো, দারুণ। তো আসলে আপনার যে ব্যান্ড দল যেটা টাফ বয়েজ, এটা সম্পর্কে যদি আপনি কিছু কইতা। আসলে আমরা এই ব্যান্ডের, আমি প্রথম আসলাম, আরেকটা ব্যান্ড আছিল আমার, ফ্লেমিং ব্যান্ড। এই ব্যান্ডে আমি লিড গিটার বাজাইতাম। আমি আসলাম, আমার আরও ফ্রেন্ড আছিল, তারা আমার বড় ভাই হইলে আমরা গুরু, তাই কইলা যে আগে তান ব্যান্ডও আমি কিবোর্ড বাজাইতাম। আসলে আমি গিটারিস্ট আসলাম না, তখন আমি কিবোর্ড বাজাইতাম। তো গিটারটা আসলে আমার খুব মানে শখ আর কি। তো আমি আমার বড় ভাইয়ের একদিন কইলাম যে আমি তো আসলে আপনার আপনি তো লিড গিটার বাজাইন, আমি তো গিটার বাজাইতাম আসলাম, তো আমি একটা ব্যান্ড করতাম সেইরাম, আল্লাহ আল্লাহ হলে নো প্রবলেম, করতে চাইলে করো। আমি একটা ফ্লেমিং ব্যান্ডও ঢুকছিলাম পার্ট টাইম না, মানে আমরা কয়েকজনে মিলিয়া করছিলাম, একটা ফাউন্ডার মেম্বারও আসলাম। একসময় আমি ব্যান্ডটনে বাড়াইয়া টাফ বয়েজে আমার অফার করলো সন্দীপ, এহিয়া ভাই আর মুন্না ভাই। পরে বিএনসিসি রুমে আমরা 1 মাস প্র্যাকটিস করছি, আরও বেশি হইব। ওরকম প্র্যাকটিস করিয়া নবীনবরণ একটা অনুষ্ঠান আছিল 1991 সালে, মানে একটা প্রোগ্রাম হয়েছিল। এর আগের সপ্তাহে আসলা তপন চৌধুরী, এই সময় তাই খুব জনপ্রিয় আসলা। এর আগের সপ্তাহে বাদের সপ্তাহে আমরা করছিলাম। আর আসলে ডাকাতনে এই সময় সাউন্ড সিস্টেম আসলে সিলেটে এরকম আসিল না। ডাকাতনে বাবু ভাই আসলা, তার সাউন্ড লইয়া অনেক প্রোগ্রাম করছিলাম, অনেক মানুষ, দর্শক অডিয়েন্স আছিল, খুব ভালো। কত সালে হইছিল এটা? 1991-92 এরকম হইব। আমার ফার্স্ট প্রোগ্রাম আর কি, মানে বড় কোনো ফার্স্ট প্রোগ্রাম। এর আগে করছি টুকটাক। আর আমার গিটার, এরপরে তো মনে করেন ওই ব্যান্ড করলাম, ব্যান্ডের পরে তারপরে তারা সবাই ডিসিশন নিলে, আমরা তো ওই প্রোগ্রামটা করার পরে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা প্রোগ্রামের অফার পাইছি, আমরা পরিচিতি লাভ করলাম আর কি। তখন টাফ বয়েজ খুব তাড়াতাড়ি পরিচিতি লাভ করলো। আর সন্দীপ আছিল আমাদের সিঙ্গার, মেইন সিঙ্গার। হ্যাঁ, তারপরে যাই হোক এক পর্যায়ে আমরা মনে করেন সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম হলাম। ঢাকাতেও করছি, চিটাগাঙ্গও করছি, নারায়ণগঞ্জও করছি।
তো যাই হোক এক পর্যায়ে আমরা ডিসিশন নিলাম সবে যে আমরা একটা অ্যালবাম বার করবো। তখন আমার বড় ভাই জানোর ভাই তাই আমরারে মানে হেল্প করলা, তাই সন্দীপরে কইলা যে ডাকাত মোহাম্মদপুর গিয়া টুলু ভাইয়ের কাছে যাও, যে আমার নাম এরকম কইও। যাই হোক এসে আমার বাইরের মানে থ্রুতে আমরা ডাকাত মোহাম্মদপুর গেছি, তাজমহল রোড যাওয়ার পরে টুলু ভাইয়ের কাছে যাওয়ার পরে অ্যালবামের ব্যাপারে আলাপ সালাপ করলাম। ফার্স্ট অ্যালবাম আমাদের খাস করলাম উনি, আনোর ভাইয়ের কথা শোনার পরে অজানা পথে প্রথম অ্যালবামের নাম ছিল। পরে অ্যালবাম করার পরে আমরা তো মোটামুটি টুকটাক প্রোগ্রাম করতাম, তো ওনার সাথে যোগাযোগ আছিল। তখন তার ফোনের কোনো ইয়ে আসিল না, 20 ফোন আসিল। তো তাই আমরা অফার করলাম যে তোরা এক কাজ কর, ঢাকায় এসা ওই বিটিভিতে অডিশন দেয়। তখন আমরা এক পর্যায়ে ঢাকাত গেলাম। তান হতে আসলে আমরা ইলা ভাবছি না যে যখন বিটিভি যাই তখন দেখি রামপুরাত গিয়া 64টা ব্যান্ড পার্টিসিপেট করব, এর মধ্যে 10টা ব্যান্ড নিব, মানে 10টা ব্যান্ড নিব। 64টা ব্যান্ড বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে, চিটাগাং, রাজশাহী, খুলনা, বেশিরভাগ আছে চিটাগাঙ্গুর আর খুলনার ব্যান্ড। সিলেট তলে গেছি আমরা লইয়া, মনে করেন আমরা তো সব দেখি সিনিয়র, এই সময় অনেক জনপ্রিয় ব্যান্ড আছে আমরা লগে, আবার অনেকে হেল্প করছে, যেমন নাসির ভাই ইপস ব্যান্ডর সিঙ্গার আসলা, তাই আমরা হেল্প করছেন। আবার বিপ্লব ভাই আমার আমরা খুব হেল্প করছেন। তজো ভাই, যাই হোক এরপরে এক পর্যায়ে আমরা ইনস্ট্রুমেন্টাল কিছু সমস্যা আছিল, তারা আমরা হেল্প করছে ইনস্ট্রুমেন্টাল দিয়া। তো তজো ভাই লিড গিটারিস্ট আছে চন্দন দা, ওই যে ইপস ব্যান্ডর, তাই না। আমার একটা কম দামে গিটার আছে গিবসন। তখন তাই দেখে কইলে এই গিটার কি তুমি বাজাবা, এখানে তুমি জানো এখানে জাজকে থাকবে? আমি বললাম যে জি না, শুনছি আয়ুব বাচ্চু থাকবেন। বললেন না, খালি বাচ্চু ভাই না, এখানে নীল দাস থাকবেন, আয়ুব বাচ্চু থাকবেন, লাকি আখন্দ থাকবেন। আর এই গিটার যদি তুমি বাজাও কি ফিল পাওয়া। তখন তাই আমার গিটারটা মানে আমার তাই হেল্প করতো, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। বাদে অডিশন দিলাম, যাওয়ার পরে ওই অডিশন দেওয়ার পরে আমরা এলাম একে ডিফারেন্ট টাচ আসিল কেন, তারপরে নোভা আসিল ফজল ভাইয়ের ব্যান্ড, তারপরে ডিফারেন্ট টাচ, মনিটর, তারপরে প্রমিথিউস, মানে অনেক ব্যান্ড আর কি। তারপরে আসিল এখানে অনেক জুনিয়র ব্যান্ড আছে, সিনিয়র ব্যান্ড আসিল। এক পর্যায়ে আমরা আশা ছাড়িয়ে দিয়েছিলাম যে আমরা তো 64টা ব্যান্ডের মধ্যে আমরা 10 জন নিবে, এটা আমরা কীভাবে। তো আমাদেরকে বলো হইলো অডিশনে গিয়ে দেখি বাচ্চু ভাই আমাদেরকে মার্কিং করতেছেন, লাকি এখন তো পাশে বসা। তখন ওই আমাদের বললো তোমাদের কাভার সং করো। তখন অজানা পথে আমরা করলাম। অজানা পথে করার পরে আমাদের বললো যে আর একটা গান খালি মুখরা গাও। মানে উনি দেখতে চাইলেন আর কি যে আমরা যে অ্যালবাম করছি এটাকে আদৌ আমরা বাজাইছি নাকি স্টুডিওর ওনারা হেল্প করছে, এটাই দেখলেন। খালি উনি দেখলেন টোনগুলা, দেখলেন যে সুরে আছে নাকি ওরা বাজাচ্ছে, যে উঠে গেলে দেখার পরে উনি মার্কিং করলেন। পরে আমরা তো চলে গেলাম, পরপর ব্যানার আসলো আর কি। আসার পরে আমরা এক পর্যায়ে দেখা গেল আমরা 7 নম্বরে আমরা নামটা ঘোষণা করা হয়। 1 2 3 4 5 6 7 নম্বরে টাপ বয়স ঘোষণা করার পরে আমরা খুব খুশিতে মানে লাফালাফি। তো যাই হোক আমরা মানে কল্পনা করতে, তো এটার আসলে অবদান কিন্তু আছে আশিকুজ্জামান টুলু। উনি এখন কানাডাতে আছেন, উনি আর্ক ব্যান্ডের একজন ব্যান্ড লিডার, মিউজিক ডিরেক্টর, জনপ্রিয় ব্যান্ড আর্ক, বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যান্ড। উনি একসময় ওনাকে নিয়ে আসলাম আমাদের সিলেটে প্রোগ্রামের জন্য। তো আমি ওই কথা ধরুন আপনার ওই যে ব্যান্ড যেটা এখন আপনার এই যে ব্যান্ডর যে কোনো ধরনের অগ্রগতি নাই কিন্তু এখন, মানে এখন আর ইলান মনে নেই আপনার কাছে যে আপনারা ইটারে চালাইয়ে নিতে পারছেন বা কিছু দিতে পারছেন ব্যান্ডটা কি? আসলে 1990 সাল এখন একটা পর্যায়ে দেখা যায় আর কি এটা বিলুপ্তি আসলে সিলেট বিলুপ্তি হয়ে গেছে, তবে বাংলাদেশ এখনো ব্যান্ড আছে, বাংলাদেশ আছে। আমি আরো গেস্ট আইসলাম আমরা ব্যান্ডর আমরা জন্দারেও আনছিলাম একবার, তো তাইও জিজ্ঞেসলাম যে মানে কিলান কিতা সিলেট খেনে ইলান ইয়ে হইল না, প্রসার হইল না। তারপরে ওই যে মিশুবাই তানরেও জিজ্ঞাসা নিয়েছে, তাইনো ব্লু ওশেন, তো তাইনো ও সেম কইলা যে ঢাকা ছাড়া এখানে সিলেট কিছু নাই। তো এটা কেন হইতো? এটা আসলে আমি আপনার কই, কারণ ব্যান্ড আমাদের সিলেটে, আমি আমার সিলেটের কথা কই, ঢাকার কথা তারা তো আলাদা না। বাংলাদেশে ঢাকার এক স্থান আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরাও ঢাকাতে আসলাম এক সময়, আইছি। তো ব্যাপার হয়েছে গিয়া মানে এখানের পরিবেশ ঢাকা হইলে মানে ধরুন খুলনা থেকে সিলেট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এখানে বসত করে। এখানে মনে করেন একটা স্থান, মনে করেন এখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে ব্যান্ডের কোয়ালিটি। যেমন এ গ্রেডের ব্যান্ডের মধ্যে LRB থাকবে, মাইস থাকবে, ফিডব্যাক থাকবে, আর্ক থাকবে, আরও বিভিন্ন ব্যান্ড আছে, ওয়ারফেস।
হ্যাঁ বি গ্রেডে এরকম মানে তারা সিলেক্ট করে। তখন দেখা যায় এ গ্রেডের যারা ব্যান্ড যেমন ধরুন মোটামুটি ওরা হাই রেটে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে করে। আগে থেকে এখন অনেক বাড়ছে। এখন জেমসকে নিতে হলে মনে করেন এখন যদি সিলেট আমি জেমসরে আনি, জেমস বাইরে মনে করেন নগর বাউলে যদি আমি আনি, ওনার ব্যান্ডের নাম নগর বাউল, তাইলে আমার 11 লাখ 12 লাখ টাকা দিতে হবে। আছে বাট আমাদের সিলেটে ব্যান্ড বিলুপ্ত হয়ে গেছে কইতে গেলে চলে। আমি আসলে এটা কইরাম না, আমি বললাম যে বিলুপ্ত হওয়ার কারণ কিতা, এটা বিলুপ্ত হইতো না করি বা আরো আমরা অগ্রসর হওয়ার লাগি কিতা করতে হইব, কিতা করলে আমরা এটা ধরে রাখতাম। ব্যান্ডে মনে করেন আমরা বিলুপ্ত হওয়ার কারণ আমি যেটা বুঝি আর কি, যেমন ধরেন আগে ভালো ভালো গান করছিলাম আসিল, এখন যারা আছে তাদের নিজস্ব গান আছে, ঠিক আছে। আর আগে এগুলা গান জনপ্রিয় আছিল বেশি, এক সময় ব্যান্ডের গান শুনছি। এখন আমরা সিলেটের কথা কইরাম, এখন কোনো আইলে গেলে কইব আপনি ফোক গান গাউকা, তে হিন্দি গান গাউকা, তখন আর ব্যান্ড গান গাইলে মানে যায় না কেতার লাগে জানি। আর আরেকটা জিনিস আমি যেটা রিয়েলাইজ করি আর কি, খাওয়াইতে পারলে এখনো ব্যান্ডের গান দিয়া সিলেট খাওয়ানি যাইব যদি আমি গায়কই আমার থাকে। হ্যাঁ, এই ব্যাপারে কিতা উদ্যোগ নেওয়া যাইতে পারে আপনার? এগুলা উদ্যোগ কিছু না, এখন আসলে মনে করেন ব্যাঙ্গের সাতাল্লা খান সিঙ্গার হন, মিউজিশিয়ান হন, আমি সেটা ছোটো করলাম না। মনে করেন অনেকে দেখা গেছে আপনার ওই যে পুরানা সিঙ্গার এখনো সিলেট আমাদের আছে, সিনিয়র হল আছে, তারা প্রোগ্রাম হন, ঠিক আছে, হইবা খেনে তারা চিন্তা করে যে একটা পরিবেশও যাইতাম এলাওয়াল্লা, আমার তো ফুচাইতো নাই, আমার একটা ডিমান্ড আছে, আমার অর্গানাইজার যারা এরকম ইয়ে করে নিব। কিন্তু বর্তমানে যারা আছে মনে করেন কিছু মানে সিন্ডিকেট আছে, মনে করেন তার সিন্ডিকেট করে লিখছি একটা সেট আপ ওর লগে লিয়াজও করিয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে এরকম পরিচিতি পাইলিছি। যেমন ধরুন বর্তমানে যারা গান গার এরা কিন্তু আসলে প্রপারলি সিঙ্গার না, আমি মনে করি। তার মানে এই অঙ্গনও হামাই গেছে ইয়া দুর্নীতি, যে দুর্নীতি হামাই গেছে, কারণ এ প্রপারলি সিঙ্গার না, হে সারগাম হে বেসিক জানে না, কিন্তু হে সিঙ্গার, ঠিক আছে। কিন্তু যারা বেসিক জানে, যারা প্রপারলি সিঙ্গার মনে করেন সিলেট, এরা কিন্তু স্থান নাই, কিছু আছে, বুঝছেন। আর দেখা গেছে অনেক পরিবেশ নষ্ট করছে, যেমন ধরুন আমরা ওই যে নিম্নমানের কিছু মানে আমাদের অডিয়েন্সেরও দোষ আছে, পার্টিরও দোষ আছে। এখন দেখা যায় আগে আমরা প্রোগ্রাম করলে পার্টি খুব মূল্যায়ন করতো, অনেক কিছু বিষয় টিষয় থাকে, এখন দেখা যায় সব কিছু আমরা রেটটা মানে কমাই দিছি আমরা নিজে এই যে সিন্ডিকেটের কারণে। কারণ আমি তো ফাইলিরাম যেটা আমি আনতাম আসলাম 5000-এ, এটা আমি নিরাম কি 2000-এ, তাইলে আমার 3000 সেভ। তাইলে আমরা আসলে দুর্নীতি চাইরাম না, আমরা চাইরাম সংস্কৃতির অগ্রসরতা, আমরা চাইরাম আমরা আরো আগে দিয়ে আগ বাড়তাম। খালি সিলেটটারে আলাদা করে দেখলে হইতো না, আমরা খালি যেও গেস্ট আইসেন সবেও কইছেন যে ঢাকা ছাড়া কোনো সময় এটা হইতো না, কেন সিলেট হয় না বা ওর না, ও আর সম্ভব নয়। আসলে এটা সম্ভব, আমরা যদি চাই, আমরা যারা আসি এটার লগে জড়িত, তারা যদি একটু খেয়াল করি বা খেয়াল দেই অবশ্যই হইব। এবং আমরা আসলে মনটা কি সংস্কৃতিরে বালা পাইতাম হইব, তারপরে গিয়ে আমরা এটার চর্চা করতাম। আর চর্চা করলেও তখন গিয়া অগ্রসর হইব। এবং আমরা যারা সিলেটবাসী আছি বা বাংলাদেশের বাইরে তো নয়, আমরা দেশ জাতি সবর মুখ উজ্জ্বল হইতো, আমরা ও ধরনের পরিকল্পনা করতাম। তো ভাই, আমরা যদি আপনার কাছ থেকে আপনার যে প্রথম যে অ্যালবাম যেটা অজানা পথে, ওটা থেকে যদি একটা গান শুনতাম। আসলে এই গানটা অনেক উপরে স্কেলে, এটা আমার ব্যান্ডের সিঙ্গার সন্দীপ গাইছিল, আমি একটু সামান্য একটু শুনি, সমস্যা নাই দিদি। চলেছি দুজন, জানি না এই পথ ঘুরাবে কখন, সোনালি সুখের আশা, ক্লান্ত এই মন দিশে না হারায়, অজানা পথে মোরা চলেছি দুজন, জানি না এই পথ ঘুরাবে কখন। এই লাগে আমাদের প্রথম অ্যালবামের অজানা পথে আর কি, এটা আরো সুন্দর গান, ফ্রিজ খেলতো। আপনার পছন্দটা কি? আপনার নিজের কাছ থেকে ওটা যদি পুরা গান শুনতাম আমরা। পুরা গান আসলে আমি, গলাটা আমার খুব খারাপ, আমি একটা পুরা গান গিটার দিছি। আপনার গলার খারাপ নাই, খুবই ভালো, আপনি ছাড়িয়া গাওকা, সমস্যা নাই। আচ্ছা, আমার একটা গান একটা ভাইরাল হয়েছিল যে এখনো মাঝে মাঝে, হ্যাঁ, আসিফের গান, এটাই আমি গাই।
মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। কেটে গেছে কতরা কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পরে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। এই রাত সেই রাত কেটে গেছে কতরা কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পরে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। বাহ, দারুণ, খুব ভালো লাগলো আপনার কণ্ঠতে এই গানটা শুনিয়া। তো আমি যদি ব্যক্তিগত কিছু প্রশ্ন করি আপনারে, যেমন প্রশ্ন নয় বলতে আসলে জানার ইচ্ছা আর কি, যে আপনি সঙ্গীত জগতে আইছেন, আপনার কার অনুপ্রেরণা বেশি আছে এটার পিছে? আসলে আমি সঙ্গীত জগতে আমার ফ্যামিলির কেউ আসিল না। আমার আব্বা আসলে হাজি মানুষ, তারপরে আমার আম্মা আসলে একজন গৃহিণী। এখন আম্মা আব্বা কেউ দুনিয়াত নাই। তবে তখনকার কথা কইলাম, তখন আমার বড় ভাই উনি সঙ্গীত জগতের অবশ্য একজন সিলেটর যারে হয়, মানে সিলেটর ব্যান্ডের জন্মদাতা হয়, বুঝছেন? যেমন পপ গুরু হইতে আমরা আনোয়ার ভাই, আনোয়ার হোসেন আর কি। উনার উস্তাদ আসলা দুইজন, একজন হইলা গিয়া আপনার তিনজন হইতে গেলে চলে। একজন হইলা গিয়া নিলয় দাস ঢাকার, তাই প্রয়াত হয়ে গেছেন, মারা গেছেন। আর একজন হইলে গেল জাফর ইকবাল, নায়ক জাফর ইকবাল, উনিও মারা গেছেন। আর একজন হইলে চন্ডিদা, উনি হইলে গিয়া ইন্ডিয়ার একজন গিটারিস্ট আসলা। আমার বাসা 6 মাস আসলা, অনেক এটা অনেক আগর কথা কইলাম, 89 সাল মেবি লইব। তখন আমি আমার গিটারের প্রতি মানে আমার কিন্তু মিউজিকও কোনো মানে আসিল না, উৎসাহ আসিল না। তখন আমি এইটো মনে হয় না ওরকম এইটো না নাইনও পড়ি। তো তখন কোন কথা কইলাম, তখন আমি ওই মানে চন্ডিদার বাজানি দেখলাম আর আনোয়ার বাজানি দেখলাম। মানে তারা 21 এই সময় হাওয়াইন গিটার আমরা নামে পরিচিত আছি। হাওয়াইন গিটার চিন্তা, স্প্যানিশ গিটার মানে জানতাম না। তো স্প্যানিশ গিটার দেখলাম যে তারা খুব সুন্দর প্লে করা। তো ও মানে তার রিদমগুলা দেখিয়া নানি, আমার ছন্দগুলা দেখিয়া মানে আমার খুব মানে আমি চিন্তা করলাম যে না, আমার তো মিউজিক করতেই। হ্যাঁ, আমার বড় ভাইরে যখন দেখাইতা তখন আমি থাকতাম খান্দাত, তখন আমি ছোটো আসলাম। এরপরে আমার ভাই অনেক মনে করেন মোটামুটি হল্লা বাজাইতা প্র্যাকটিস করতাম। তখনও আমি চিন্তা করলাম, আমি যদি হল্লা বাজাইতে পারতাম বা আছে না নি। তখন আমার গিটারের প্রতি খুব করা। তখন আমি আমার আম্মার তনে অনুমতি লইয়া মনে করেন এক পর্যায়ে আমি, আমার আব্বা রাজি আসলা না, তো অনুমতি লইয়া আমি লুকিয়ে লুকিয়ে গিটার শিখছিলাম। হ্যাঁ, আমার বড় ভাই থাকি, বড় ভাই প্রথম মানে রাজি আসলা না, যে এখন না তুমি মেট্রিক পাস করো বা সেই ওরকম আসিল। পরে যে মাঝে মাঝে দেখাই দিতার, আমি ওগুলো টুংটাং করিয়া আস্তে আস্তে মানে শেখা আরম্ভ করলাম। তো এক পর্যায়ে মনে করেন ওই যে টুংটাং করতাম, ওটাও মানে এই সময় তো আসলে গিটারিস্ট আসিল না কইতে গেলে চলে। তখন সন্দীপ তারা যে আসিল, তারা যে সিঙ্গার আসিল, তখন ও আনোয়ার ভাই কাজ করতো। এ আমার আবার ফ্রেন্ড হইলো, এ আমার মিউজিকও আবার সিনিয়র। আমি যখন গিটারের কিচ্ছু জানতাম না, তখন হ্যাঁ আনোয়ার ভাই গান করতো। একটা ব্যান্ড আসিলই বা, তখন তারা ওই মানে প্র্যাকটিস করতো বা গান করতো। তখন এ আমার উৎসাহ দিল যে আসলে তুমি তো টুংটাং ভালো তো বাজাও, খারাপ নাই, আরও উৎসাহ দিল। তো রিদম জানো না, কয়টা রিদম জানো? তো এই সময় আমি বললাম 2-3টা জানি। ওলা আমি দেখাইলাম, কান্ট্রি রিদম দেখাইলাম, জাজ রিদম ওলা দেখাইলাম, শুনে বানাতো। তো ওরকম আরও উৎসাহ দিত, ওইরকম ওরকম করে গান গাইতো, আমি বাজাইতাম, ওলা ওরকম করিয়া টুংটাং করিয়া মোটামুটি আস্তে আস্তে মানে এই জগতে হইলাম আর কি। তো এই যে গানের লগে আপনি জড়িত আছেন, সঙ্গীতের লগে, আপনার তো হইছেন বাবা আসলা হাজি,
জি তো মানে অনেক কষ্ট করিয়া হয়তো এই জায়গাটা পার করতে হয়েছে। এখন বর্তমানে যে আপনি পারিবারিক যে জীবন আপনার, জি এখানে কি তার কোনো বাধা আসেনি? না না, এখন কোনো বাধা নাই, তবে আম্মা উৎসাহ দিতে আগে তো আব্বা হাজি আসলা মানে পছন্দ করতা না, নামাজ বলতে পড়তা তো। আপনার আর বর্তমানে তো আমার আম্মা আব্বা নাই, এখন আমরা মানে আমরা টোটাল 7 ভাই। হ্যাঁ, আমরা 7 ভাই, আমরা এখন 3 ভাই 1 বোন আমরা থাকি একলগে। এখন কত হয়েছে গিয়া, আমার আম্মা নাই আব্বা নাই, আমি বিবাহিত, আমার ছোট ভাই বিবাহিত, আমার বড় ভাইও আছেন, তো সবাই উৎসাহ দিন। আর এখন তো আর আমি মনে করেন আগের মতো নাই, এখন আমি ওই মিউজিকটারই বেশি ইয়ে করি। আমি জিজ্ঞাসা যে আপনার যে ফ্যামিলি, আপনার যে বাবির কথা হইরাম আর কি, যে এখান থেকে কোনো আসেনি, বাধা উদা আসেনি? এটা তো অনেক সময় দেখা গেছে তার কথা হইলো গিয়া আমি যেটা লিয়া মানে আসি ওটা নিয়েও থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, ওটাই তাই আমার উৎসাহ দিন। হ্যাঁ, যেমন আমার ওই যে ইউটিউবে, আমি আসলে সিঙ্গার না, আমার এক বড় ভাই আছেন আশরাফুল হক তরুণ, তাই না আমার মানে একটা গান দিছিলা ডুয়েট গাওয়ার লাগি। হ্যাঁ, তো তান চ্যানেলও তো ডুয়েট গাওয়ার লাগি দিছিলা, তো রোমান্টিক সং আমি গাইছিলাম। তারপরে এটা হইল গিয়ে আপনার রেইন মিউজিক করতে বাড়াইছিল আর কি। তো 1 বছর বা 1.5 বছর হলো ওই যার পরে আমি বৃষ্টি, ওই যে আপনার নিশ্চুপ বৃষ্টি ওর লগে ডুয়েট গান করলাম। তাই না হইলে যে তুমি ঢাকার যাও এটা গান করো। আমি বললাম ভাই এই ধরনের গান তো আমি গাই না, আমার গলায় যাইতো না, আমি তো আসলে ব্যান্ড টাইপের কিছু গান, তার আমি তো ভাই প্রপারলি সিঙ্গারও না। হলে না না সপ্তাহ করে না করিও না, তুমি যাও পারবাই। তাই না আমার খুব উৎসাহ দিছুন। মানে ডাকাত গেলাম, ডাকাত যাওয়ার পরে মুশফিক ভাই লিটুর স্টুডিওতে গেলাম, মৌচাক যাওয়ার পরে বয়স দিলাম, বৃষ্টি এলো, বৃষ্টিও বয়স দিল, বাদে দেখলাম যে কোনো রকম হয়ে গেছে, বাদে মোটামুটি একটা গানটা আর কি আইসি রেইন মিউজিকও তোমার ভালোবাসা গানটার নাম। আর এখন আরেকটা ভাই আমার, ওই যে আমার আসলে তালুই গরো ভাইও, আবার এমনি ভাইও, হেও মিউজিকও জড়িত, তার নাম শাহনেওয়াজ। হ্যাঁ, তার বাসা হইল গিয়ে আপনার দরাদরপুর তার বাড়ি। তো হে আবার খুব মানে ভালো রাইটার, আশরাফুল হক তরুণ ভাই লাহানো, যেমন ধরেন হেও তারও সবে সিনিয়র সিঙ্গার এখানে, যেমন ধরেন SM শাহজাহান আছেন, যে শিপল চৌধুরী আছেন, তারার লোকের এক সময় সিঙ্গার আছিল। হে লন্ডন গেছে কি প্রবাসী, খুব ভালো গান লেখে। আবার মানে বাংলাদেশের বড় বড় সিঙ্গার, সেলিব্রিটি সিঙ্গারও বলতে দিয়ে গান করায়। তো আমার কদিন আগে হইলো ভাই আপনি তো তরুণ ভাইয়ের গান গাইছেন, তো আপনি আমার একটা গান গাওয়া লাগবো, মানে আমার ধরলো। তো আমি আসলাম, বললাম আমি তো সিঙ্গার না, কয় না এটা করলেই তো নাই, আমি আপনার গান দিলাম। তো দিল, দেওয়ার পরে 2-3টা গান দিল। আমি বললাম ভাই এই টাইপের গান আমি গাইতাম না, আমার একটু সেট টাইপের গান দিও। তো যাই হোক এক পর্যায়ে আমার দিল, আমার পছন্দ হইলো, বলেছে ভাই আমি ডেমো করাই দিলাম, মানে ওকে ডান। তো এক পর্যায়ে ডেমো করানির পরে আমি ডাকাত গেলাম, ইয়া বয়স দিয়ে এলাম, ভালো লাগছে। হ্যাঁ, মাঝরাতে ঘুমের ঘরে কেঁদে উঠে মন গানের ইয়েটা। তো 25 রমজান ঈদর মানে এই গানটা রিলিজ হইব আর কি, 25 রমজানের দিকে রিলিজ হইব আশা করি, সানডে মিউজিক চ্যানেল তো নাই। বুঝছি। তো আজকে আসলে আমরা সময় স্বল্পতার কারণে শেষ করতে ওর, যদিও আপনার এই যে মিউজিক যেটা আপনি দিয়েছেন ডাকাতি, ওটা আমরা যাওয়ার সময় আপনার কাছ থেকে এটা হুনি পারি যাইমু আর কি। তো আজকে আপনি আমরা স্টুডিওতে আইছেন, এর লাগে আপনারে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা পরবর্তীতে আবার আমরা আপনারে পাইমু, এবং নতুন গান আরো আপনি আমরা উপহার দিবা, এবং দর্শক হলরেও আনন্দিত হবা। তো আজকে আপনি আমরা এখানে আইছেন দর্শকের উদ্দেশ্যে কিছু হোক। আসলে আমিও খুব আনন্দিত। আসলে আমি এই ধরনের অনুষ্ঠানে কোনোদিন আইছি না, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। আর আবার আসলে খুব ওয়ার্ক করছি, কালকে লকডাউন চলে, এখন প্রোগ্রাম অবশ্য নাই, আর গলাটাও বেশি নাই। এরপরে আসলে গান টান গাওয়া তো কোনো নাই, তো হঠাৎ করে আমার গিটার উটার লইয়া আইতাম, তো আমি আইলাম আর কি। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা আসলে, আর আমার লাগে দোয়া করবা, আমার একটা গান আর ইনশাল্লাহ সবাই শুনবা আর সবাই শেয়ার দিবা যদি ভালো লাগে আর কি। প্রিয় দর্শক, আপনারা আবারও ধন্যবাদ জানাইয়া আর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো শেষ করলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ধন্যবাদ। আর যেতে আমরা গানটা অদূত ভাইয়ের মুখে আরেকটা গান হুনি বাড়ি যাই মুগিয়া। জি, আমার যে গানটা রিলিজ হইব একটু মুখরাটা শোনাই। সে আছো মনে প্রাণে দেহের কল্পনায়, তোমার স্মৃতি মারে ওকে হৃদয়ের জানালায়,
মিশে আছো মনে প্রাণে দেহে রক্ত কণায়, তোমার স্মৃতি মারে কি হৃদয়ের জানালায়, স্বপ্নগুলো উড়ে বেড়ায় বুকেতে শিহরণ, বুকেতে শিহরণ, মাঝরাতে ঘুমের ঘরে কেঁদে ওঠে মন, মাঝরাতে ঘুমের ঘরে কেঁদে ওঠে মন। আহা, ও হো 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 হো, আহা, ও হো 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 হো, আহা।